জানেন, কিছু গল্প আছে যেখানে কাহিনী বা প্লটের থেকেও বড় হয়ে ওঠে একটা চরিত্রের ভেতরের বদলটা। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট ঠিক তেমনই একটা গল্প। এখানে আমরা দেখব কিভাবে একজন একেবারে সাধারণ ভীতু মানুষ একটা অসাধারণ পরিস্থিতিতে পড়ে বদলে যান। চলুন আজ আমরা এই গল্পটা নিয়ে কথা গল্পের একেবারে মূলে কিন্তু এই প্রশ্নটাই। ভাবুন তো, একটা সামান্য পোশাক, একটা রেইনকোট, সেটা কিভাবে একজন মানুষকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু পুরো গল্পটা। আচ্ছা, গল্পের যে মেন ক্যারেক্টার তার নাম নুরুল হুদা। তিনি ঢাকার একটা কলেজের লেকচারার। সময়টা হলো আমাদের মুক্তিযুদ্ধের। আর নুরুল হুদা তিনি হলেন এমন একজন মানুষ যিনি যে কোনো ঝামেলা থেকে নিরাপদ দূরত্বে থাকতেই ভালোবাসেন। সোজা কথায় বেশ ভীতু আর আত্মকেন্দ্রিক একজন মানুষ। গল্পের শুরুটা হচ্ছে এক বৃষ্টি ভেজা সকালে। বাইরে ঝুম বৃষ্টি, আর নুরুল হুদা লেপের নিচে শুয়ে ভাবছেন, আহ কি আরাম, আজ আর বাইরে যেতে হবে না। কিন্তু তার এই আরামের ঘরের বাইরে তখন কি চলছে? পুরো ঢাকা শহরে তখন যুদ্ধ। জায়গায় জায়গায় ঘেরিলা হামলা হচ্ছে। পাকিস্তানি মিলিটারি ক্যাম্পগুলোতে চলছে অতর্কিত আক্রমণ। মানে রাস্তাঘাটে তখন শুধুই ভয় আর অনিশ্চয়তা, দুটো একেবারে ভিন্ন জগৎ। নুরুল হুদা ঠিক কতটা ভীতু তার কিছু উদাহরণ দেই। তিনি নিজেকে এই যুদ্ধ, এই সংঘাত থেকে ১০০ হাত দূরে রাখতেন। মিলিটারিরা যখন ঢাকায় মানুষ মারছে, বাজার পুড়িয়ে দিচ্ছে, তিনি তখনও চুপ। এমনকি তার নিজের শ্যালক মিন্টু যখন মুক্তিযুদ্ধে যোগ দিল, তখন ধরা পড়ার ভয়ে তিনি ৪-৪ বার বাড়ি পাল্টেছেন। কলেজে অন্য শিক্ষকরা যখন দেশের অবস্থা নিয়ে কথা বলতেন, তিনি সেখান থেকে উঠে যেতেন। মানে কোনোভাবেই এর সাথে নিজেকে জড়াতে চান না। নুরুল হুদার এই শান্ত ঝামেলাহীন জীবনে হঠাৎ করেই দুটো ঘটনা সব ওলটপালট করে দেয়। একটা হলো কলেজের প্রিন্সিপালের কাছ থেকে আসা একটা জরুরি ফোন কল, আর অন্যটা হলো একটা রেইনকোট। তার সকালের আরামটা একদম শেষ হয়ে যায় যখন দরজায় সজোরে কড়া নাড়ার শব্দ হয়। আর সেই সময়ে দরজায় কড়া নাড়া মানেই একটাই ভয়, মিলিটারি। ব্যাস, ভয়ে তার আত্মা শুকিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে দোয়া দরুদ পড়া শুরু করে দিলেন। এই কয়েক মাসে ভয়ের চোটে তার অনেকগুলো সূরা মুখস্থ হয়ে গেছে। কিন্তু দরজা খুলে দেখলেন, না মিলিটারি নয়, তার কলেজের পিয়ন এসেছে। পিয়ন জানালো প্রিন্সিপাল তাকে এক্ষুনি কলেজে যেতে বলেছেন, কারণ মিসক্রিয়েন্টরা নাকি কলেজের কাছের একটা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখানে মিসক্রিয়েন্ট শব্দটা একটু পরিষ্কার করি। এর মানে হল বিশৃঙ্খলা সৃষ্টিকারী। পাকিস্তানি আর্মি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই নামেই ডাকত। এখন তাকে যে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছেন, তিনি কিন্তু সাধারণ কেউ নন। তিনি ছিলেন পাকিস্তানি মিলিটারির একজন ঘোর সমর্থক। আর্মিকে নানা বিষয়ে বুদ্ধি পরামর্শ দিতেন। তার একটা বড় পরামর্শ ছিল, দেশের সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে, কারণ তার মতে এই শহীদ মিনারগুলোই নাকি বাঙালিদের শক্তির উৎস। ভাবুন, এমন একজন মানুষের কাছেই নুরুল হুদার ডাক পড়েছে। তো বাইরে তখনও তুমুল বৃষ্টি। কলেজে যাওয়ার জন্য যখন তিনি তৈরি হচ্ছেন, তখন তার স্ত্রী আসমা তাকে একটা রেইনকোট পরতে দিলেন। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। কারণ এটা কোনো সাধারণ রেইনকোট ছিল না, এটা ছিল তার মুক্তিযোদ্ধার শ্যালক মিন্টুর। যে মিন্টুর পরিচয় গোপন করার জন্য নুরুল হুদা পালিয়ে বেড়াচ্ছেন, আজ পরিস্থিতির চাপে তাকে সেই মিন্টুরই রেইনকোট গায়ে দিতে হলো। এই রেইনকোটটা গায়ে দেওয়ার পর থেকেই যেন একটা জাদু হয়ে গেল। নুরুল হুদার পৃথিবীটা একটু একটু করে বদলাতে শুরু করল। কলেজে যাওয়ার পথে তিনি টের পেলেন, এই পোশাকটা শুধু তার শরীরকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে না, এটা যেন তার ভেতরের মানুষটাকেও বদলে দিচ্ছে। রাস্তায় নামার পর থেকেই তিনি ব্যাপারটা টের পেতে শুরু করলেন। এক চায়ের দোকানে ছেলে তাকে দেখে মুক্তিযোদ্ধাদের একটা জয়ের খবর দিল। এরপর যখন বাসে উঠলেন, দেখলেন বাসের সবাই তার দিকে কেমন যেন ভয় আর সম্মানের চোখে তাকাচ্ছে। কন্ডাক্টর তার কাছে ভাড়াই চাইল না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বাসে কয়েকজন পকেটমার ছিল, তারা তাকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ল। এই ঘটনাগুলো দেখে নুরুল হুদার বেশ ভালো লাগতে শুরু করল। তার ভেতরে কেমন যেন একটা সাহস চলে এলো। তিনি প্রথমবার উপলব্ধি করলেন, আরে, আমি যদি সত্যিই একজন সাহসী মানুষ হতাম, তাহলে তো মানুষ আমাকে এভাবেই সম্মান করত। এই ভাবনাটাই ছিল তার বদলে যাওয়ার প্রথম ধাপ। আর ঠিক তখনই আসল পরীক্ষাটা সামনে চলে আসে। রাস্তায় মিলিটারি বাস থামাচ্ছিল চেকিংয়ের জন্য। হঠাৎ লম্বা চওড়া একজন পাকিস্তানি সৈন্য তাদের বাসে উঠে এলো। যে মিলিটারির ভয়ে নুরুল হুদা সবসময় তটস্থ থাকতেন, আজ সেই মিলিটারি তার একেবারে সামনে। কিন্তু এবার যা ঘটল তা অবিশ্বাস্য। একটু ভাবুন, যে লোকটা দরজার শব্দে ভয়ে কাঁপছিল, সেই নুরুল হুদাই মিলিটারির চোখের দিকে সোজাসুজি তাকালেন। তার চোখে ভয় ছিল না, ছিল আত্মবিশ্বাস। তার ওই চাহনি দেখে মিলিটারি নিজেই ঘাবড়ে গেল। সে আর একটাও কথা না বলে বাস থেকে নেমে গেল। এই একটা মুহূর্তেই যেন ভীতু নুরুল হুদার মৃত্যু হল, আর এক নতুন নুরুল হুদার জন্ম।
কিন্তু গল্পটা এখানেই শেষ না। কলেজে পৌঁছানোর পর তার জন্যে অপেক্ষা করছিল সবচেয়ে বড় পরীক্ষাটা। তাকে দেখা মাত্রই মিলিটারিরা ধরে নিয়ে গেল। তারপর এক অন্ধকার ঘরে শুরু হলো নির্মম জিজ্ঞাসাবাদ আর অত্যাচার। এই পর্যায়ে এসে নুরুল হুদার পরিবর্তনটা একদম স্পষ্ট হয়ে যায়। গল্পের শুরুতে যে মানুষটা মিলিটারির ভয়ে কাঁপত, জিজ্ঞাসাবাদের সময় তার প্রতিক্রিয়া ছিল ঠিক তার উল্টো। আর্মি অফিসাররা যখন তাকে বলল যে ধরা পড়া মুক্তিযোদ্ধারা নাকি তার নাম বলেছে, তখন তার মধ্যে কোনো ভয় কাজ করল না। কথা শোনার পর তার তো ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে তিনি এক তীব্র আনন্দ আর গর্ব অনুভব করলেন। তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার নাম, ওরা সত্যি আমার নাম বলেছে, মুক্তিযোদ্ধাদের সাথে তার নাম জড়িয়ে গেছে। এটা তার কাছে এক অবিশ্বাস্য সম্মানের ব্যাপার বলে মনে হলো। এরপর তার ওপর শুরু হলো প্রচণ্ড অত্যাচার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নুরুল হুদা একবারও বললেন না যে তিনি নির্দোষ। তিনি মুক্তিযোদ্ধাদের চেনেন না। সত্যিটা বললে হয়তো তিনি বেঁচেও যেতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি এই নতুন পাওয়া বীরের পরিচয়টাকে আঁকড়ে ধরলেন। এর চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয় মনে হল। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু এর ভেতরের মানেটা কিন্তু অনেক গভীর। চলুন এই গল্পের মূল প্রতীক আর এর পেছনের মানুষটা সম্পর্কে একটু জেনে নেই। আসলে এই রেনকোটটা তো শুধু একটা পোশাক না, এটা একটা প্রতীক। এটা আমাদের মতো সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকা দেশপ্রেম আর সাহসের প্রতীক। নুরুল হুদার ভেতরে যে সাহসটা ঘুমিয়েছিল, এই রেনকোটটা সেই সাহসটাকে জাগিয়ে তোলার একটা উপলক্ষ মাত্র। আর এই অসাধারণ গল্পের যিনি স্রষ্টা, তিনি হলেন আখতারুজ্জামান ইলিয়াস। মাত্র ৫৪ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি ছিলেন সরকারি কলেজের বাংলার অধ্যাপক। তিনি ছিলেন এমন একজন লেখক যিনি সমাজ, ইতিহাস আর ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতেন এবং তার লেখায় সেটা তুলে আনতেন। তিনি জীবনে খুব বেশি লেখেননি, কিন্তু যা লিখেছেন তার প্রত্যেকটাই বাংলা সাহিত্যের এক একটা সম্পদ। তার লেখা দুটো বিখ্যাত উপন্যাস হল চিলেকোঠার সেপাই আর খোয়াবনামা। এছাড়া অন্য ঘরে অন্য স্বর, খোয়াড়ির মতো অসাধারণ কিছু গল্পগ্রন্থ তিনি আমাদের উপহার দিয়েছেন।